আমরা মনে করি কি সব প্রশ্নের উত্তর আপনাদের কাছে আছে, সেজন্যই এটা একটু জানতে চাই। কারণ আমার মনে করছি অন্য অতিথি হয়তো পলিটিক্যাল উত্তরগুলো দেবেন, কিন্তু আমি আপনার কাছেই জানতে চাই ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতের অবস্থান কি? আমরা জানি যে এটা আরেকটি রাজনৈতিক দল বিএনপি বড় আছে দল, তারা কিন্তু বলেছে আমরা ভারত সরকারের সহযোগিতা চাই। সেই ক্ষেত্রে আপনাদের অবস্থানটা কি? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যেহেতু আমরা রাজনৈতিক দলের কেউ নই, তবে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী হিসেবে আমি যতটুকু বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পড়েছি, তাতে আমার যতটুকু মনে হয় ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক সেটা আসলে কূটনৈতিক সম্পর্কের যে জায়গাটা, কাগজে কলমের যে জায়গাটা, সেটা আসলে কখনোই বদলেনি, যেমন ছিল তেমনই রয়েছে। কিন্তু ভারতীয় আগ্রাসন বা যে দখলদারিত্বমূলক ছদ্মবেশী বন্ধুত্বের হাত বাড়ানো এপার থেকে বা ওপার থেকে, এটার শুরুটা এই রেজিম যেভাবে করেছে এত ন্যাকেডলি এর আগে কখনো হয়নি, না ওই পক্ষ থেকে না এই পক্ষ থেকে। এখন বাংলাদেশে যেহেতু এই রেজিমের পতন হয়ে গিয়েছে, আমি আশা করব উপমহাদেশের সবচেয়ে বৃহত্তম দেশ হিসেবে ভারত সরকার নিশ্চয়ই তারা এবার জনমানুষের কাতারে এসে ভাবার চেষ্টা করবে। বাংলাদেশকে আওয়ামী লীগের সম্পত্তি না ভেবে জনগণের দেশ হিসেবে ভেবে তারা তাদের পরবর্তী আন্তর্জাতিক পদক্ষেপগুলো নেবেন। কিন্তু নুসরাত, যেটা জানতে চাই, যে রেজিমের পতন হলো গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই রেজিমের সাথে কিন্তু ভারত সরকারের অনেকগুলো চুক্তি হয়েছিল। সেই চুক্তিগুলো কিন্তু মানুষ এখনো জানে না। ওটা নিয়েই কিন্তু মানুষের অনেক রাজনৈতিক পক্ষ বিপক্ষের নানান এক ধরনের বিতর্ক ছিল যে মানুষকে জানান। আপনারা সেই কি কি চুক্তি হয়েছিল সেটা কি দাবি তুলবেন? কি হয়েছিল জানতে চাই। আমরা দাবি তুলবো এবং আমরা দাবি নিয়ে কথা তুলছি, আমরা কিন্তু কথাগুলো বলছি। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। শুধু তাই না, আমরা এই সরকারের কাছে যতগুলো অনুরোধ নিয়ে গিয়েছিলাম, তার মধ্যে প্রথমটা ছিল বাংলাদেশ ফার্স্ট মোটো। সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখা হবে, তারপরে আর কিছু। জিওপলিটিক্যালি বাংলাদেশ বাফার স্টেট। অ্যাজ এ বাফার স্টেট বাংলাদেশের হাতে প্রচুর স্টেক রয়েছে, যেগুলো দিয়ে সে নিজের দেশের জন্য উপকারী সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু গত রেজিমের দাসত্বপূর্ণ মানসিকতার কারণে বাংলাদেশ কখনোই তার এই জিওগ্রাফিক্যাল বা জিওপলিটিক্যাল সুবিধাটা পায়নি, নিতে পারেনি, উল্টা ইউজ হয়েছে, ব্যবহার হয়েছে। আমরা এই সরকারের কাছে অনুরোধ রেখেছি যেন বাংলাদেশের স্বার্থের সঙ্গে নেগোসিয়েশন করে অন্য কোনো সিদ্ধান্ত না নেওয়া হয়। যে চুক্তিগুলো বিগত সরকার করেছে সেগুলো কোনগুলো, ওগুলো অবশ্যই জনমানুষের কাছে প্রকাশ করতে হবে। অবশ্যই করতে হবে। সেই জায়গাটা আমি পরিষ্কার হয়ে নিলাম যে সেটা নিশ্চয়ই একটা বড় দাবি, কারণ আমরা কেউ জানতাম না চুক্তিগুলো কি হয়েছে। এটা না, অনেকগুলো বড় দাবি আমাদের রয়েছে। আমরা তো চাচ্ছি পুরো বাংলাদেশটাই গুছিয়ে উঠুক। পুরো বাংলাদেশটাকে গোছানোর জন্যই তো গণঅভ্যুত্থান হয়েছে, গোছলো করার জন্য তো হয়নি। সেটা আরেকটা জায়গা যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আমাদের যেগুলো রেজিস্টার্ড পলিটিক্যাল দলগুলো আছে তাদের সাথে রিলেশনশিপটা আসলে কেমন হওয়া উচিত, কিংবা কেমন চলছে? কেমন হওয়া উচিত বলতে আমার মনে হয় বাংলাদেশের রেজিস্টার্ড যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেগুলোর এইটা মাথায় রাখা উচিত যে তাদেরকে সামনের বাংলাদেশে পদে পদে প্রশ্নের সম্মুখীন হতে হবে। তারা যদি প্রথম থেকেই আস্থা অর্জনের দিকে নজর না দেয়, তাহলে কিন্তু বাংলাদেশের বুকে তাদের চলাচলটা খুব মুশকিল হবে। এবং এটা শুধুমাত্র কনসাসনেসের জায়গা থেকে বলা। যদি ভবিষ্যতে কোনোদিন দেখেন যে নতুন কিছু রাজনৈতিক দল, 10-12টা নতুন রাজনৈতিক দল হয়েছে, তাদের জন্য একই কথা প্রযোজ্য। বাংলাদেশের বুকে কিন্তু প্রশ্ন ছাড়া আর সিদ্ধান্ত শোনানো যাবে না। এই জন্য তাদের এক্ষুনি আস্থা অর্জনের জন্য কাজ করা উচিত। এবং বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, তাতে আস্থা অর্জনের জন্য সবচেয়ে সহজতম চিট ওয়ে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই সরকারের সঙ্গে সহযোগিতাপূর্ণ মনোভাব বজায় রাখা। জনগণের, দেখুন আমি একটা কথা বলি, সততা দেখানোর জন্য যতগুলো রাস্তা রয়েছে, সবচেয়ে সহজ হচ্ছে সত্যি সত্যি সৎ হয়ে যাওয়া। যদি আপনি সত্যি কথাটাই বলেন তাহলে ধরা পড়ার আর কোনো ভয় থাকে না। বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করতে চাইলে আপনারা আস্থা অর্জন করার মতো কাজগুলো করতে শুরু করুন। রাজনৈতিক দলগুলো তো মনে করে যে তারা অনেক কিছু বোঝে এবং তাদের সাথে জনগণের সরাসরি সম্পর্ক থাকে। যে সরকার এসছে জনগণের ম্যান্ডেট নেই, অর্থাৎ নির্বাচিত সরকার না, একটা অন্য সময়ের সরকার। কিন্তু সেই জন্য রাজনৈতিক দলগুলো আপনি খুব ভালো করে জানেন, লক্ষ্য করেছেন, তারা কিন্তু সকলেই বলে গণতান্ত্রিক ওয়েতে ফিরে যাওয়া। সেটাই তো, এবং একটা ভোট চাই,
ভোট দিতে হবে আমার ভাই তোমার ভাই, সেই জায়গাটা ওরা খুব দ্রুত শুনতে চায়, সেটা কত সময় পরে শোনানো হবে? প্রথমে আমি, যদি এটা আপনার কথা হয় তাহলে আপনাকে, যদি কোনো রাজনৈতিক দলের কথা হয় কেন, তাহলে রাজনৈতিক তাদেরকে দলগুলো যে আমি চাইছে? অপোজ করতে চাচ্ছি। কোন জায়গা থেকে? বাংলাদেশের বুকে সম্ভবত এর থেকে বেশি নির্বাচিত এবং গণতান্ত্রিক সরকার কখনো আসেনি, যেই সরকারের ব্যাপারে পুরো দেশের মানুষ একমত। আপনি আর কি রকম নির্বাচন দেখতে চান? যে রাজনৈতিক দলগুলো তো মনে করবে ইলেকশন কমিশন তফসিল দিবে, ভোটের ডেট হবে, তারা হ্যাঁ নির্বাচন হবে, অবশ্যই হবে, কেন হবে না? সেই সরকারটা রাজনৈতিক দলগুলো দেখতে চায়। সেই সরকারটা রাজনৈতিক দলগুলো দেখতে চায় এবং আমি মনে করি সেই সরকার আসবে, কেন আসবে না? কিন্তু আপনি এটা বলতে পারেন না যে এই সরকার গণতান্ত্রিক না। বাংলাদেশের বুকে এর থেকে বেশি গণতান্ত্রিক সরকার কখনো আসেনি স্বাধীনতার পর থেকে। এটা তো গণতান্ত্রিক সরকার, ছাত্র জনতার অভ্যুত্থানে এবং জনগণের চাওয়াতে এই সরকার এসছে অন্তর্বর্তী। জনগণের চাওয়ার মানে জনগণের চাওয়ার থেকে দলের বড়। সেই আপনি আমাকে বলেন, জায়গাগুলোতে শোনা পান। আপনারা কি নোটিস করছেন না যে তারা কেন তাহলে বারবার সকল না না, গণতান্ত্রিক আপনি ওয়েতে আমার এই আসুক? কথাটার উত্তর দেন যে জনগণের চাওয়ার ফলে যে সরকার আসে, জনগণের চাওয়ার থেকে বড় আর কোন ভোটিং সিস্টেম আছে? প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। আর কোনো ভোটিং সিস্টেম থাকে না, কারণ জনগণের মধ্য দিয়ে এই সরকার এসছে তো। কিন্তু সবচেয়ে বড় কথা, তারপরও কেন রাজনৈতিক দলগুলোকে বারবার কারণ বলতে এটা হয়? তাদের রাজনৈতিক অধিকার। আমি যদি আজকে একটা রাজনৈতিক দলের পদধারী ব্যক্তি হতাম, আমিও অবশ্যই চাইতাম 16 বছর ধরে বাংলাদেশের মানুষ কোনো ভোট দেখেনি, অতি দ্রুত একটা ভোটের ব্যবস্থা করা হোক, জিতি হারি ভোটে একটু অংশ নিই। ভোট না দিতে পেরেছি না ভোট করতে পেরেছি, আমি যদি একটি রাজনৈতিক দলের মানুষ হতাম আমিও ঠিক এইটাই চাইতাম। কারণ রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ হিসেবে এটা তাদের রাজনৈতিক এবং নাগরিক অধিকার। সেটা সে চাইবে, চাইতেই এটা পারে। তারা চাইবে এবং তারা চাক, অবশ্যই চাইবে। কতদিন চাইবে নুসরাত? কতদিন চাইবে? এখন ওই যে বললাম আস্থা অর্জনের যে ব্যাপারটা, ওই সরকারটা তো মাত্র এসেছে, গর্ভধারণের পরের দিনই তো সন্তান প্রসব সম্ভব নয়। 9 মাসে যুদ্ধ হয়েছিল বাংলাদেশের যে নতুন সরকার যে রিফরমেশনটা দায়িত্ব হাতে নিয়েছে, আপনারা একটু সময় দিন। আমার মনে হয় না বাংলাদেশ বর্তমানে যে আহত অবস্থায় রয়েছে, এতগুলো শহীদের রক্তের ওপর দিয়ে এখনো রক্ত পরিষ্কার করা গেল না রাস্তা থেকে, এক্ষুনি বাংলাদেশ আরেকটি নির্বাচন সহ্য করার মতো ক্ষমতা বাংলাদেশের নেই। একটু স্টেবিলিটি আসুক, সেটাও নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো সেই ভাবনা এবং অনুভবের শক্তি উপলব্ধির জায়গাটা আরো বেশি স্ট্রং তারা জানে। কিন্তু তারা যেহেতু রাজনীতি করে, তারা নিশ্চয়ই প্রতিদিনই বলবে, তারা দ্রুত অবশ্যই ভোট হোক, বলবে, এবং দ্রুত না ভোট হোক। বললেই আমি অবাক হব যে কেন বলছে না। না, কেন বলবে না? মানে সরকারে যে সরকার আছে তার প্রতি তো তাদের আস্থা রাখতে হবে, এবং আস্থা আছে বলেই তারা মনে করছে প্রাতিষ্ঠানিক সংস্কারটা সবার আগে জরুরি। এবং আমি কথাটি একটু অন্যভাবে বলতে চাই, আমি বিশ্বাস করি এই সরকারের প্রতি তাদের আস্থা রয়েছে বিধায় তারা সত্যি সত্যি ভরসা করছে যে এই সরকার অবশেষে একটা নির্বাচন দিতে পারবে। অবশ্যই অবশেষে নির্বাচন দিবে, কারণ সব রাজনৈতিক দলগুলো তো নির্বাচনমুখী দল, তারা তো অবশ্যই চায় তারা চাই, আমরাও তো চাই। আপনার 16 বছরে আপনি কবে শেষ নির্বাচন দেখেছেন? 14 নির্বাচন ছিল প্রতিনিধিবিহীন, 18 নির্বাচন ছিল রাতের নির্বাচন, আর 24-টা তো ডামি ইলেকশন। 21 বছর ধরে ইলেকশন কমিশনে কাজ করা আমার কাজ। 21 বছর আমার সাংবাদিকতা, তাহলে তো আপনি আরো ভালোভাবে বলতে পারবেন। 21 বছর আমার এইটাই হচ্ছে বিট, সাংবাদিকতার আমার বিটই হচ্ছে ইলেকশন সারা দেশের।